5 দিনে 3 অগ্নিকাণ্ডের ঘটনা গভীরভাবে তদন্ত করছে নিরাপত্তা সংস্থা। নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকারের। চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন বন্ধ, তৈরি হয়েছে কন্টেইনার জোট। আমদানি রপ্তানি ও সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়ার আশঙ্কা। 3 দাবিতে আজ জুলাই যোদ্ধাদের মহাসড়ক অবরোধ। জেলায় জেলায় 2টা থেকে 5টা পর্যন্ত কর্মসূচি। দাবি না মানলে আজ যমুনা ঘেরাও এমপি ও শিক্ষকদের। এবং ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল। বরিশালে সিএসি, ফেব্রুয়ারিতে ভোট, আয়োজনে চলছে প্রস্তুতি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহন সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের প্রমাণ পাওয়া গেলে সরকারের পক্ষ থেকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এ বিষয়ে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। আমরা সব নাগরিক কে আশ্বস্ত করতে চাই, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করেছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিবৃতিতে আরও বলা হয়, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে গেট পাস ও ফি প্রায় 5 গুণ বাড়ানোর প্রতিবাদে পণ্য পরিবহন কার্যক্রমের চরম অচল অবস্থা দেখা দিয়েছে। আন্তঃজেলা রুটে কন্টেইনার পরিবহনকারী ট্রেলার মালিকরা গতকাল শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্দরে ভারী যান প্রবেশ না করানোর ঘোষণা দেন। এতে আমদানি পণ্য বন্দর থেকে বের করার কাজ বন্ধ আছে। তৈরি হয়েছে কন্টেইনার জোট। ফলে 24 ঘন্টায় পণ্য সরবরাহ 99% বেশি কমে গেছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি দীর্ঘ হলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য ও পুরো সরবরাহ ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়বে। জুলাই যোদ্ধাদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও 3 দফা দাবি বাস্তবায়নে আজ প্রতি জেলায় দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত 3 ঘন্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধা সংসদ। শুক্রবার সংগঠনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ ও কর্মসূচি ঘোষণা করেন। গণ অভ্যুত্থানে নিহতদের শহীদ হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি, শহীদ পরিবারের পুনর্বাসনের সুনির্দিষ্ট রূপরেখা এবং আহতদের আইনি সহায়তার বিষয় পূর্ণাঙ্গভাবে জুলাই সনদে উল্লেখ ও বাস্তবায়নে উদ্যোগ যুক্ত না হওয়ায় এই কর্মসূচি ঘোষণা করেছে জুলাই যোদ্ধারা। 3 দাবি না মানলে আজ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি এমপি ও শিক্ষকদের। শনিবার রাজধানীর হাইকোর্ট এলাকায় কালো পতাকা মিছিল থেকে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। এতে সংহতি প্রকাশ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বাড়ি ভাড়া মূল বেতনের 20%, ন্যূনতম 3000 টাকা করা সহ 3 দাবিতে আমরণ অনশনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন তারা। পরবর্তীতে আমরা প্রয়োজনে যমুনা অভিমুখে আমরা লং মার্চ করব। তারপর আমাদের দাবি আমরা ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়ব। পরিস্থিতিতে সরকারের আর্থিক সংকলনের সাথে সঙ্গতি রেখে আমাদের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন যে 20%-এর মধ্যে আপাতত আগামীকালকে আমরা যমুনা ঘেরার পদক্ষেপ নিয়েছি এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক আরো কঠিন থেকে কঠিন হতে পারে। ন্যায্য দাবি আদায়ে কেন রাস্তায় নামতে হবে প্রশ্ন তাদের। মৃত্যু হবে, তবু এই জায়গা থেকে আমরা ফিরে বাড়ি যাব না। শিক্ষকদের অপমান অপদস্থ আপনি কিভাবে সহ্য করেন? আমরা তো জাতি গড়ার কারিগর,
আমরা শিক্ষার্থীদেরকে পাঠদান করব, এটাই আমাদের চাওয়া। মাত্র 3% আছে সরকারি। তাহলে যদি আপনারা মনেই করেন যে এরা আসলে ভিক্ষা নিতে এসেছে, তাহলে এদেরকে বাদ দিয়ে দিতে হয়। একই বাংলাদেশে কারিকুলাম এক, প্রশ্নপত্র এক, সনদ এক, বেতনের বেলা ভিন্ন থাকবে কেন? শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিল নিয়ে কদম ফোয়ারায় যান শিক্ষকরা। দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। এটা ন্যায্য অধিকারের আন্দোলন। শিক্ষকরা যদি বিদ্রোহী হয়ে ওঠে, আর যদি বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক কর্মচারী, তাদের পরিবার, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী যদি এই শহীদ মিনারে ছুটে আসে, আর এটা যদি দাবানলের মতো সারা শহরে যদি ছড়িয়ে পড়ে, প্রশাসন আপনার কোনো বাহিনী দিয়ে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবে। দাবি আদায়ে শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই শিক্ষকদেরকে আর এক মুহূর্তের জন্য কষ্ট দিবেন না। আজকের মধ্যেই তাদের দাবি আপনাদেরকে মানতে হবে। ঢাকাতে এই কর্মসূচির পাশাপাশি 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে টানা কর্মবিরতি চলছে। এই রাস্তা বন্ধ করার আগেই তাদের দাবি আপনারা কেন মানেন নাই? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, আগুনের ঘটনায় 7 ঘন্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল, এতে শিডিউল বিপর্যয়ে জনভোগান্তি তৈরি হয়েছে এবং এর পাশাপাশি ক্ষয়ক্ষতি সহ সার্বিক বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবেন। বিপর্যয়ের যে বিষয়টি, সেটি কিন্তু গতকাল রাত 9টার পরে কিন্তু ফ্লাইট ওঠানামা আবার শুরু করে, কিন্তু গতকালকে যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু এখনো রয়ে গেছে এবং আগুনের ঘটনায় কিন্তু 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী কয়েক দিবসের মধ্যে কিন্তু রিপোর্ট দিতে বলা হয়েছে এবং এই বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতি নিরূপণ করে কিন্তু 5 কার্যদিবসের মধ্যেই অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং দায়িত্ব নির্ধারণ করে কিন্তু প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আপনাকে যদি একটু বলি যে এই 6 সদস্যের যে কমিটি, সেই কমিটি কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে যে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা এবং সব মিলে একটি সুপারিশমালা তৈরি করে 5 কর্মদিবসের মধ্যে কিন্তু এটি বলা হয়েছে। এবং শিডিউল বিপর্যয়ের কথা কিছুক্ষণ আগে যেটি বলছিলেন যে শিডিউল বিপর্যয় যেটি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে বিমান কর্তৃপক্ষ কিন্তু কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এবং গতকালকে রাত 9টার পর থেকে কিন্তু বিমান চলাচল সচল হয়েছে বলে সব মিলে আমরা জানতে পেরেছি। এখন মূলত যেই ডোমেস্টিক যেই জায়গাতে আগুন লেগেছে সেটি কিন্তু আসলে সাধারণ মানুষের এই মুহূর্তে প্রবেশ নিষেধ, ইভেন কিন্তু মিডিয়া কর্মীরাও কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করতে পারছে না। তো সব মিলে যদি বলি যে আগুনের ঘটনায় আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি হয়তোবা কিছুক্ষণ পরে ব্রিফ করলে আমরা সেটি আপনার স্বাভাবিক সেহেতু আপনাকে জানাতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে যে শিডিউল বিপর্যয় হয়েছে সেই কিছু কিছু ফ্লাইট কিন্তু সিলেট এবং চট্টগ্রামে কিন্তু বিমাননামা করা হয় এবং ওসমানী, আমি বলি যে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু যে ফ্লাইট ওঠানামা সেখানেও কিন্তু ফ্লাইট বিপর্যয় ছিল, সেটিও কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক ফিরে আনা হয়েছে এবং 9টা 22 মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে কিন্তু সিলেট বিমানবন্দরে ছেড়ে যায়। এছাড়া আমি যদি বলি যে ফ্লাইট বিপর্যয়ের যে বিষয়গুলো সেটি কিন্তু আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এবং গতকালকে বিকেলে এবং সন্ধ্যায় কিন্তু ওসমানী বিমানবন্দরে, সিলেটে ওসমানী বিমানবন্দরে কিন্তু সিঙ্গাপুর এবং মালে থেকে আসা 3টি ফ্লাইট জরুরিভাবে অবতরণ করা হয়েছে। তো সব মিলে যদি বলি যে অগ্নিকাণ্ডের ঘটনায় যে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিকে 5 কার্যদিবসের মধ্যেই রিপোর্ট দিতে বলা হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি হয়তোবা আমরা সেই রিপোর্ট প্রদানের পরে জানতে পারবো এবং কিছুক্ষণ পরে যদি আনুষ্ঠানিক কোনো ব্রিফিং হয় সেই ব্রিফিংয়ের পরে আপনাকে জানাতে পারবো এই আগুনের সবশেষ তথ্য আমার কাছে ছিল। মুক্তি। ধন্যবাদ শামীম আপনাকে।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শনিবার বরিশালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে এই কথা বলেন তিনি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। সে মোতাবেক ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। এছাড়াও এনসিপির শাপলা প্রতীকের দাবির প্রশ্নে সিএসি বলেন, নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলার প্রতীক দেওয়ার সুযোগ নেই। এখানে আইনের বাইরে তাদের কাজ করা সম্ভব না। আমি আমার সেই শপথে অটল আছি, আমার নির্বাচন কমিশনে অটল আছে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ওনারা সবাই কমিট করেছেন যে ওনারা নির্বাচন কমিশনের পক্ষে আছেন, থাকবেন। সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে ওনারা নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। গোপালগঞ্জ সহ আশেপাশের কয়েক জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ঢাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল। তাদের মতে এই রুটে সরাসরি ট্রেন চালু হলে ভোগান্তি কমবে, নিরাপদ যাত্রা নিশ্চিত হবে, সেই সাথে সড়ক পথে চাপ কমবে। ট্রেন চালুর জন্য রেল কর্তৃপক্ষকে প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গোপালগঞ্জ সহ আশেপাশের কয়েক জেলার মানুষ দীর্ঘদিন ধরে ঢাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবি জানিয়ে আসছে। প্রতিদিন ঢাকায় যাতায়াত করতে হয় এ অঞ্চলের হাজারো মানুষের। বর্তমানে এই রুটে সরাসরি ট্রেন না থাকায় যাত্রীদের শুধুমাত্র সড়কপথ ব্যবহার করতে হয়, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। সরাসরি ট্রেন চালু হলে সড়কের ওপর যাত্রীবাহী গাড়ির চাপ কমবে, সড়ক পথে দুর্ঘটনার ঝুঁকি বেশি। তাই ট্রেন চালু হলে যাত্রীদের যাতায়াত নিরাপদ হবে। গোপালগঞ্জ থেকে যদি ঢাকা সরাসরি ট্রেনটা চালু হয় তাহলে গোপালগঞ্জবাসী অবশ্যই উপকৃত হবে। গোপালগঞ্জ থেকে ট্রেন লাইন হয় ঢাকায়, তাহলে সড়কের যে অ্যাক্সিডেন্ট হয়, যে অনেক অনাকাঙ্ক্ষিত হয়, অসুবিধা হয়, সেই অসুবিধার থেকে আমরা বাঁচতে পারি। আমরা চাই আমাদের রেল লাইন কমপ্লিট, আমাদের রেল আমরা সরকার যেন আমরা রেল পাই, আমরা রেলে ঢাকা যাইতে পারি। ঢাকা রুটে যেন রেল সংযোগটা দ্রুত চালু হয়, সেজন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। ঢাকার সঙ্গে রেল সংযোগ স্থাপন করা রয়েছে, এখন শুধু কর্তৃপক্ষ ঢাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চালু করলে দুর্ভোগ কমবে বলে জানালেন গোপালগঞ্জ স্টেশন মাস্টার। ঢাকাগামী যদি ট্রেন চালু হয় তাহলে এখানের জনগণ, যাত্রীরা অনেক লাভবান হবে এবং রেল কর্তৃপক্ষ অনেক আর্থিকভাবে লাভবান হবে, কারণ এখানে যাত্রীদের অনেক চাহিদা ঢাকার রেলের জন্য। রেলওয়ের পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপকের কাছে একটি প্রস্তাবনা জমা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক বরাবর পত্র দিয়েছি। আমরা আশা করছি খুব দ্রুতই ঢাকা টু গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগ স্থাপন করা সম্ভব। দ্রুত ঢাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচলে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, প্রত্যাশা এ অঞ্চলের মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। বরগুনার পৌরসভার মাছ বাজার ব্রিজ থেকে আব্দুল কাদের হাওলাদার বাড়ি পর্যন্ত সড়কটি সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দিলেও নামে মাত্র কাজ করে অধিকাংশ বিল উত্তোলন করে নিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার। পৌর কর্তৃপক্ষ বলছে কাজের ত্রুটি পেয়ে চূড়ান্ত বিল আটকে দেয়া হয়েছে। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। 2022-23 অর্থবছরে বরগুনা পৌরসভার মাছ বাজার ব্রিজ থেকে আব্দুল কাদের হাওলাদার বাড়ি পর্যন্ত সড়কটি সংস্কারে 76,24,000 টাকা বরাদ্দ দেয়া হয়। রাস্তা সংস্কারের কাজ পায় মেসার্স পলি কনস্ট্রাকশন। তবে কাজ বাস্তবায়ন করে স্থানীয় জামাল ও জালাল নামের দুই ঠিকাদার। কাজ বাস্তবায়নের সময়সীমা অতিবাহিত হলেও শতভাগ কাজ হয়েছে মর্মে চূড়ান্ত বিলের আবেদন করেন ওই ঠিকাদার। তবে স্থানীয়দের অভিযোগ কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে এবং কাজ শেষ হতে না হতেই ভেঙে গেছে অধিকাংশ রাস্তা। পৌরসভায় যে টেন্ডার হয়েছে, টেন্ডারটা আমি দেইনি। আমার লাইসেন্সে অন্য একজনের জামাল নামে এক ঠিকাদার, সে অংশগ্রহণ করে টেন্ডার দিয়ে সে কৃতকার্য হয়েছে। আমার কাছে অভিযোগ আসছে যে রাস্তা মান ভালো হয় নাই। তখন আমি কর্তৃপক্ষকে একটা চিঠি দেই যে কাজের মান অক্ষুণ্ণ রেখে
পরবর্তী জন্য বিল দেওয়া হয়। একদম নিম্ন পর্যায়ে হয়েছে। বরগুনা জেলায় যে কটা রোড হয়েছে তার থেকে আমাদের এই আলিয়া মাদ্রাসার রোড সর্বোচ্চ নিম্ন রাস্তা হয়েছে। একটা সুস্থ মানুষ আসে তাও আপনার অসুস্থ হয়ে যায়, আর আপনার অসুস্থ মানুষ আসতে যে আসলে কতটা ভোগান্তি এইটা অবশ্য যারা আসে একমাত্র তারাই মানে আপনার এটার ভুক্তভোগী। রাস্তার কি অবস্থা, রাস্তায় ধুলো উঠতেছে, রাস্তা ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে। তারপরে এই যে আমাদের এই খালটায় পাইলিং দেওয়ার কথা ছিল, পাইলিং এর কাজও হয়নি। কাজে ত্রুটির কথা স্বীকার করে চূড়ান্ত বিল বন্ধ রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। ঠিকাদার কাজ শুরু করেছে এবং কাজ কমপ্লিটও করেছিল, কিন্তু কাজে কিছু ত্রুটি থাকায় তাকে কাজের বিল পুরোপুরি দেওয়া হয় না এবং মেরামতের জন্য তাকে বলা হয় এবং যেহেতু মেরামত কমপ্লিট করে নাই সেজন্য বাকি কাজ বিল পরিশোধ করা হয় নাই। সার্বিক বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পৌর প্রশাসক। আমি অবশ্যই সরকারের স্পেসিফিকেশন অনুযায়ী কাজ শতভাগ না বুঝে পাওয়া পর্যন্ত আমরা বিল পরিশোধ করব না এবং আমাদের সংশ্লিষ্ট যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, তাদেরকে সঠিকভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে বিল পরিশোধ করার জন্য বলবো। এ বিষয়ে লাইসেন্সের যে বিধিমালা রয়েছে সেটা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত সংস্কারের ব্যবস্থা করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা এলাকাবাসীর। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। কুষ্টিয়ার ছেউরিয়ায় বাউল সম্রাট লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসে ৩ দিনব্যাপী উৎসব শেষ হচ্ছে আজ। পূর্ণ সেবা নিয়ে ফিরে যাচ্ছে বাউল সাধুরা। দেশ বিদেশ থেকে লাখো ভক্ত দর্শনার্থী ফকির বাউলদের এই মহা উৎসবে এসেছেন। প্রতিদিন সন্ধ্যায় লালন মঞ্চে আলোচনা সভার পর দেশি বিদেশি শিল্পীদের পরিবেশনায় চলে লালন গীতের আসর। আজ আলোচনা সভার মধ্য দিয়ে তিরোধান দিবসের অনুষ্ঠান শেষ হবে। দর্শক, এ নিয়ে আরো জানাতে ছেউরিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, কেমন হলো এবারের লালন স্মরণ উৎসব এবং দেশি বিদেশি পর্যটকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি মুক্তি, আপনি যেমনটা বলছিলেন, বাউল সম্রাট ফকির লালন সাহেজির ১৩৫তম তিরোধান দিবসের শেষ দিন কিন্তু আজ। আমি একটু আপনাকে জানিয়ে রাখি গুরু শিষ্য ও ভক্তদের মাঝে কত দিনের জমানো কথা শেষ হলো দিন রাত কিন্তু আজ। তো এরই মধ্যে কিন্তু মনে কত কষ্ট, কত বেদনা নিয়ে যেতে হচ্ছে সাহেজির আকড়াবাড়ি ছেড়ে। সন্ধ্যায় লালন মঞ্চে সমাপনী আলোচনার সবার মধ্য দিয়েই 3 দিনের বাউল সম্রাট ফকির লালন সাহেজির ১৩৫তম তিরোধানের শেষ দিন কিন্তু আজ। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই লালন শাহী আকড়াতে দেশ বিদেশ থেকে কিন্তু অনেক পর্যটক এবং দেশ বিদেশ থেকে কিন্তু সাধু সংঘ ও দর্শনার্থীরা কিন্তু এই লালনের আকড়ায় আসে সাধু সেবা নিতে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার লালন আকড়া বাড়ি থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মিলন আপনাকে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। লালন শাহীর তিরোধান দিবস উপলক্ষে গাইবান্ধায় সাধুসংঘ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম। জনভোগান্তি ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকা টু গোপালগঞ্জ রুটে সরাসরি ট্রেন যোগাযোগ চালু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুরে গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উন্নয়ন পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামিমারা রিনি। চাঁদপুরে বিএনপির আয়োজিত সাংস্কৃতিক উৎসবে ৫ শতাধিক শিশু কৃষকদের অংশগ্রহণে ছবি আঁকা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ময়মনসিংহে বিদ্যমান ২০০৯ নীতিমালার আলোকে ডিলারশিপ প্রথা বহাল এবং যৌক্তিক কমিশন বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের বাকেরগঞ্জে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদ ভিত্তিক শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভাদ্রাসন উপজেলার স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের সালথা উপজেলার জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাভুনিয়া ও সূর্যমুখী গ্রামের উদ্যোগে সরকারি রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সুনামগঞ্জ ৫ আসনের জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন মিলনের ৩১ দফা লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় জেলা স্টেডিয়ামের রাগবি ক্লাবের আয়োজনে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, জাতীয় ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের বিশেষ আদেশে গণভোটের চিন্তা। বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন। পাকিস্তান আফগানিস্তান সংঘাত, অস্ত্রবিরতির মধ্যেই পাল্টাপাল্টি হামলা, নিহত অন্তত 17। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের মাইলফলক। ইইউ। এবার শাহজালাল বিমানবন্দরে আগুন, পুরল কার্গো ভিলেজের মালামাল। শাহজালালে ফ্লাইটের শিরোল বিপর্যয়, 7 ঘন্টা পর ফ্লাইট চলাচল শুরু। সমকাল শিরোনাম করেছে, জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির চিন্তা। জুলাই যোদ্ধা নিয়ে মন্তব্য, বিএনপির বিপরীতে অবস্থান জামাত ও এনসিপির। আগুনের 7 ঘন্টা বন্ধ প্রধান বিমানবন্দর। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। বিমানবন্দরে ভয়াবহ আগুন। বেতন 80,000, সম্পদ 1000 কোটি টাকার। যুগান্তর শিরোনাম করেছে, জমি অধিগ্রহণের 8 কোটি টাকা পেতে ঘুষ 1 কোটি। ডিসি অফিসে ঘুষের ফাঁদে মারা যান শাহাবুদ্দিন। শাহজালালে কার্গো ভিলেজ পুড়ে ছাই, এবার আগুন বিমানবন্দরে। 5 দিনে 3 অগ্নিকাণ্ড, দুর্ঘটনা না নাশকতা। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, ব্লেজ গার্ডস কার্গো ভিলেজ অ্যাট ঢাকা এয়ারপোর্ট। Passengers suffer as fire spark shows. NCP to be in talk on streets too. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 5 দিনে 3 অগ্নিকাণ্ডের ঘটনা গভীরভাবে তদন্ত করছে নিরাপত্তা সংস্থা। নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকারের। চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন বন্ধ, তৈরি হয়েছে কন্টেইনার জোট। আমদানি রপ্তানি ও সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়ার আশঙ্কা। 3 দাবিতে আজ জুলাই যোদ্ধাদের মহাসড়ক অবরোধ। জেলায় জেলায় 2টা থেকে 5টা পর্যন্ত কর্মসূচি। দাবি না মানলে আজ যমুনা ঘেরাও এমপিও ভুক্ত শিক্ষকদের। এবং ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল। বরিশালে সিএসসি, ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে চলছে প্রস্তুতি। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।